দর্শক, আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শেষ হচ্ছে, মেয়াদ শেষ হচ্ছে। নতুন সরকার আজকেই দায়িত্ব নিতে চলেছে। আজকেই শপথের মাধ্যমে নতুন সরকারের আগমন, পুরনো সরকারের বিদায়। ১.৫ বছরেই সরকারকে বিদায় যখন নিতে হচ্ছে, আমরা বিভিন্নভাবে বুঝতে পেরেছিলাম যে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায় এবং এই সরকারকে আরও অনেক দিন ক্ষমতায় রাখার মেকানিজমও করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো ব্যর্থ হয়েছে। নতুন সরকার ক্ষমতায় যাওয়ার প্রাক্কালে গত রাতে আমরা দেখেছি এই সরকারের সর্বশেষ নতুন নাটক। সেই নাটক হচ্ছে এনসিপি নির্বাচনের পরে, নির্বাচনে ভরাডুবির পরে জুলাই সনদে গিয়ে স্বাক্ষর করেছে এবং সেখানে আমরা দেখেছি যে সরকারের যে ছাপা কাগজ, যে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে সব দলগুলো, যদিও এই অঙ্গীকারনামা পরিবর্তন না করেই দলগুলোকে স্বাক্ষর করানো হয়েছিল, সেই অঙ্গীকারনামায় এনসিপি আমরা দেখেছি নতুন করে এবার হাতে লিখেছে, 1 লাইনের বেশি নতুন করে হাতে লিখেছে। আপনারা তাদের স্বাক্ষরের অঙ্গীকারনামার এই কপিটা দেখে নিন। সেখানে তারা নিচের দিকে হাতে লিখেছে, নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে তারা সই করলেন। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন তারা সই করলেন। কি বলছেন আবারও বলি, নোট অব ডিসেন্টে ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে। এখন এই কথা তিনি মানে তারা যে হাতে লিখেছেন, হাতে লিখতে দেওয়ার এই স্কোপটা তাদেরকে এক্সট্রা করে দেয়া হলো কেন, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে তারা আদতে কি বোঝাতে যাচ্ছেন। নোট অব ডিসেন্ট যে দলগুলোর দেয়া রয়েছে সেই পয়েন্টগুলো বাদ দিয়ে বিএনপি তাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে, নাকি নোট অব ডিসেন্ট কার্যকর হবে না, গণরায় এসেছে সেহেতু সমস্ত জুলাই সনদই বাস্তবায়ন করতে হবে। কনফিউজিং। কিন্তু প্রথম আলো আবার বলছে যে পূর্ণাঙ্গভাবে নোট অব ডিসেন্ট বাদ দিয়ে পূর্ণাঙ্গভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বিএনপিকে, সেই দাবি জানানো হয়েছে। যাজ্ঞা মানে বর্তমান সরকার মানে ইন্টারিম গভর্নমেন্টের শেষ বেলাতে এসে, শেষ রাতে এসে একটা নতুন নাটক আমরা দেখলাম এবং নাটক আরও হয়েছে। বিদায়ী ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণটা আবার কখন দেবেন তিনি, এবং তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে এই সরকারের সবথেকে বড় অর্জন হচ্ছে জুলাই সনদ এবং সেই অর্জনটাই মোটামুটি ভণ্ডুল হতে যে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় জুলাই সনদকে এক ধরনের অকার্যকর করে ফেলতে পারে। এবং আজকে যখন শপথ হচ্ছে তখন আলী রিয়াজের উদ্ভাবন করা ওই 180 দিনের সংবিধান গণপরিষদ, সংবিধান সংশোধন পরিষদ হিসেবে আলাদা শপথ নেয়া, 2টা শপথ নেয়া, এই 2টা শপথের ব্যাপারও এনসিপি গত রাতে বলেছে 2টা শপথ হবে, 2টা শপথ নিতে হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যদি সংবিধান সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে হবে, সংবিধান অ্যাকসেপ্ট করছে না, তার মানে 2টা শপথ আজকে হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। এখন এই যে সরকারটা বিদায় নিতে চলেছে, সেই সরকারকে আপনি কি নামে ডাকতে পারেন, সেই সরকারকে আপনি কি উপাধি দিতে পারেন, সেই ইন্টারেস্টিং আলাপটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইন্টারেস্টিং আলাপে আপনি সরকারকে কি নামে আখ্যা দিচ্ছেন, যদিও সরকারের প্রধান উপদেষ্টার সর্বশেষ ভাষণে জুলাই সনদকে সবথেকে বড় সাফল্য বলা হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসেবে এই সরকারকে কি নামে ডাকতে পারেন, এই আলোচনাটা অনেকভাবে অনেক দিকে হচ্ছে। চলুন এই ইন্টারেস্টিং ব্যাপারটা একটু আলোচনা করে দেখি যে এই সরকারকে আমরা কি কি নামে ডাকতে পারি কিংবা এই সরকারকে আমরা কি কি উপাধি দিতে পারি যে সরকারের বিদায়ে নতুন সরকার বিএনপি ক্ষমতা নিতে চলেছে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। খুবই এই ইন্টারেস্টিং আলোচনাই থাকবেন আমাদের সাথে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এই সরকারকে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি। যত পয়েন্ট মানে আমার সংগ্রহে
এসেছে, মানে বিভিন্ন জনের সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমে গত 1.5 বছর ধরে যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলোর যদি সামারি করি, আমরা এক ধরনের সামারি করেছি। সেই সামারিতে যে আখ্যাগুলো এই সরকারকে জনগণ দিয়েছে অলরেডি এবং দিচ্ছে, নানাভাবে আলোচনা হচ্ছে, আপনিও এই ব্যাপারগুলো, এই বাক্য, এই শব্দগুলো ব্যবহার করে এই সরকারকে আখ্যা দিতে পারেন কিনা আপনি ভেবে দেখতে পারেন। কি নামে আখ্যা দিতে পারেন এই সরকারকে? প্রথমে এই সরকারকে মবের সরকার বলতে পারেন, কারণ গত 1.5 বছরে এই সরকার প্রাতিষ্ঠানিকভাবে মবকে প্রতিষ্ঠিত করেছে। মবের সরকার বলতে পারেন। আপনি এই সরকারকে মাজার ভাঙা সরকার বলতে পারেন। শতাধিক মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মাজারে মব তৈরি করা হয়েছে এবং এক ধরনের ভীতির সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাজার ভাঙা হয়েছে এবং নুরাল পাগলার মাজারে তার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার নৃশংসতম, ইতিহাসের নৃশংসতম ঘটনাও ঘটানো হয়েছে। সুতরাং আপনি এই সরকারকে মাজার ভাঙার সরকার বলতে পারেন। এই সরকারকে ড্রোনের সরকার বলতে পারেন। এই সরকার বিভিন্ন অকেশনে ড্রোন শো করেছে এবং ড্রোন শো করে নানা ধরনের নিজেদের পছন্দের বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছে এবং সেই ড্রোন শোয়ের নেতৃত্ব দিয়েছেন এই সরকারের সবথেকে সফল উপদেষ্টা হিসেবে নিজেকে যিনি দাবি করেন, সেই মোস্তফা সরোয়ার ফারুকী। এই সরকারকে আপনি নারীদেরকে সাইড লাইনে রাখার সরকার বলতে পারেন। কিভাবে বলতে পারেন? এই সরকার একটা নারী কমিশন তৈরি করেছিল, সেই কমিশনের রিপোর্ট মানে ডিপ ফ্রিজে চলে গেছে, সেই রিপোর্ট আমরা আর দেখিনি এবং নারীদেরকে ধর্মান্ধ এক বাংলাদেশের গোষ্ঠী তারা সোহরাওয়ার্দী উদ্যানে কি আখ্যা দিয়েছে সেগুলো আমরা জানি, যেগুলো সরকার একেবারে নীরবে সহ্য করেছে এবং সর্বশেষ নির্বাচনের আগেও নারীদেরকে যেভাবে আখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে, যে আলোচনাগুলো হয়েছে এবং সরকারের ঐক্যমত্য কমিশনেও দেখেছি কোনো নারীর কোনো অংশগ্রহণ নেই। সেখানেও প্রমাণ হয়েছে যে এই সরকার মোটামুটি নারীদের সাইড লাইনে রাখার সরকার, অথচ বাংলাদেশের নারীদের সংখ্যা 51%-এরও বেশি। এই সরকারকে আপনি মন্দির ভাঙা সরকার বলতে পারেন, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গত 1 বছরে মানে ডিসেম্বর পর্যন্ত, 25 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2900 সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। শতাধিক মন্দির ভাঙার দাবি করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রিপোর্টে 98টি মন্দির ভাঙার ঘটনার ব্যাপার উঠে আসতে দেখেছি আমরা, কিন্তু সরকারের পক্ষ থেকে 38টা স্বীকার করা হয়েছে। 38টা সরকার স্বীকার করেছে এবং সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি খিলক্ষেতে একটি মন্দির বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে, সেখানে প্রতিমা পর্যন্ত গুড়িয়ে দিতে দেখেছি আমরা। আন্তর্জাতিকভাবে নানাভাবে বলা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার কথা, কিন্তু সরকার অস্বীকার করেছে। আপনি এই সরকারকে মন্দির ভাঙার সরকারও বলতে পারেন। আপনি এই সরকারকে গুপ্ত সরকার বলতে পারেন, কারণ গত 1.5 বছরে গুপ্ত না সুপ্ত এই ব্যাপার নিয়ে, গুপ্ত রাজনীতি, গুপ্ত থাকা এই ব্যাপারগুলো নিয়ে সবথেকে বেশি আলোচনা যেগুলো হয়েছে তার মধ্যে এটা অন্যতম। এবং আমরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও বিভিন্ন জনসভায়, নির্বাচনী জনসভায় গুপ্ত এই শব্দ নিয়ে মজা করতে দেখেছি। সুতরাং এই সরকারকে আপনি গুপ্ত সরকারও বলতে পারেন। এই সরকারকে অভিমানী সরকার বলতে পারেন। অভিমানে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন, সেই অভিমান ভাঙাতে ছুটে গিয়েছিলেন আমাদের রাজনীতিবিদরা এবং ডেইলি স্টারের সম্পাদক পত্রিকায় কলাম লিখে আহ্বান জানিয়েছিলেন প্লিজ আপনি পদত্যাগ করবেন না। সুতরাং এই সরকারকে আপনি অভিমানী সরকার বলতে পারেন। এই সরকারকে বিবৃতির সরকার বলতে পারেন। ইতিহাসের শ্রেষ্ঠ বিবৃতিদাতা হিসেবে আমরা দেখেছি এই সরকারকে, মানে শুধুমাত্র বিবৃতিই দিয়ে গেছে এবং তাদের একটা ফেসবুক পেজ ছিল, সেই পেজে মানে যে রকম মার্কেটিং করা হয়েছে, সেই মার্কেটিং পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এত অল্প সময়ে এত মার্কেটিং করেছে কিনা সেই ব্যাপারে গবেষণা রীতিমতো করা যেতে পারে। সুতরাং আপনি বিবৃতি সরকার বলতে পারেন। ফেসবুক পোস্ট ডিলিটের সরকার বলতে পারেন। এই সরকার বিভিন্ন সময় আমরা দেখেছি ফেসবুক পোস্ট দিয়েছে আবার সেটা ডিলিট করেছে, বিভিন্ন হাস্যকর পরিস্থিতি তৈরি করেছে। সুতরাং এটা আপনারা বলতে পারেন। আপনি বলতে পারেন জাতির উদ্দেশ্যে ভাষণের সরকার, যেটা গত রাতেও আমরা দেখেছি সর্বশেষ জাতির উদ্দেশ্যে বিদায় নিচ্ছেন, তবুও জাতির উদ্দেশ্যে কিছু বলতে হবে। কোনো একটা অপশন তৈরি হলো, ছোটোখাটো ইস্যু, জাতির উদ্দেশ্যে ভাষণ। জাতির উদ্দেশ্যে ভাষণ পৃথিবীর কোনো সরকার প্রধান এত দিয়েছে এই অল্প সময়ে, এরকম কোনো নজির নেই, বাংলাদেশে তো নেই। সুতরাং আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ সরকারও বলতে পারেন। আপনি এই সরকারকে বলতে পারেন 45 পাতার সিভির সরকার।
45 পাতার সিভির সরকার কিভাবে বলতে পারেন? আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে নিয়ে প্রচার করা হয়েছিল তার সিভি পড়তেই নাকি একজন মানুষের একদিন সময় লাগবে, তার 45 পাতার সিভি। তার কার্যক্রম পরবর্তীতে আমরা দেখেছি যে একটা দলের পক্ষে তিনি কিভাবে কার্যক্রম করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সাম্প্রদায়িক বিশ্ববিদ্যালয় তৈরি করতে কিভাবে সহযোগিতা করেছেন। এই সরকারকে প্রেজেন্টেশন সরকার বলতে পারেন। আশিক চৌধুরীকে, বিডার আশিক চৌধুরীকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে এসে এই বিদেশি নাগরিক তাকে নিয়ে এসে ভালো ভালো প্রেজেন্টেশন দিয়েছে সরকার এবং প্রেজেন্টেশন দিয়ে জনগণকে, পৃথিবীকে বিস্মিত করেছে, কিন্তু ফলাফল শূন্য। সুতরাং এই সরকারকে অসাধারণ প্রেজেন্টেশন সরকার বলতে পারেন। এই সরকারকে আপনি তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদের সরকার বলতে পারেন। এই সরকার বিভিন্ন কিছু, যেটা সরকারের দায়িত্ব, যেটা নির্মূল করা সরকারের দায়িত্ব, যেটা ঠেকানো সরকারের দায়িত্ব, সেগুলো নির্মূল না করে, না ঠেকিয়ে তারা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে। সুতরাং এই সরকারকে আপনি তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদের সরকার বলতে পারেন। এই সরকারকে আপনি স্কাই ড্রাইভিং সরকার বলতে পারেন। আমরা দেখেছি বিডার চেয়ারম্যান 15,000 ফুট উপর থেকে পতাকা নিয়ে, প্যারাশুট নিয়ে লাফ দিচ্ছে। বিনিয়োগ নিয়ে আসার জন্য যাকে বাংলাদেশে আনা হলো, বিদেশি নাগরিক, তিনি বিনিয়োগ 1 টাকাও আনতে পারেননি, বিদেশি বিনিয়োগ। তিনি ওই বিমান থেকে 15,000 ফিট উপর থেকে স্কাই ড্রাইভিং করেছেন, লাফিয়ে পড়েছেন। সেই লাফিয়ে পড়া সরকার আপনি বলতে পারেন। এই সরকারকে আপনি 26 লাখ অবৈধ ভারতীয় সরকার বলতে পারেন। এই সরকারের আমলে এই সরকারের আমলে না, এই সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি উপদেষ্টা হওয়ার আগে 26 লক্ষ ভারতীয়, অবৈধ ভারতীয় এদেশে কাজ করছে, এই মন্তব্য করার পরে গত 1.5 বছরে সেই 26 লক্ষ ভারতীয় তাকে খুঁজে বের করতে আমরা দেখিনি এবং সেই প্রশ্ন করলে তিনি ভিন্ন রকমের উত্তর দিয়ে দায়সারা মনোভাব দেখিয়েছেন। এই সরকারকে আপনি ভারতের সঙ্গে দেশ বিক্রির চুক্তির বয়ানের সরকার বলতে পারেন। এই সরকার আমরা দেখেছি যে ভারতের সঙ্গে শেখ হাসিনা, আওয়ামী লীগ দেশ বিক্রির শত শত চুক্তি করেছে, এরকম বয়ান প্রতিনিয়ত দিয়েছে, কিন্তু ভারতের সঙ্গে কোনো চুক্তির দলিল এখন পর্যন্ত, তাদের মেয়াদ শেষ হয়ে গেল, এখন পর্যন্ত তারা প্রকাশ্যে আনতে পারেনি এবং তারা কোনো চুক্তি বাতিলও করতে পারেনি দেশ বিরোধী চুক্তি বলে। বরং আদানির বিদ্যুতের টাকা, প্রথম বিদেশি কাউকে টাকা দিয়েছে সেটা আদানির বিদ্যুতের টাকা। এই সরকারকে আপনি ক্রিকেট ধ্বংসের সরকার বলতে পারেন, যেটা আমরা একেবারে প্রকাশ্যে দেখছি। আসিফ নজরুল বলেছিলেন ক্রিকেটটাকে নাকি আমরা বেশি গুরুত্ব দিয়েছি পার্শ্ববর্তী দেশের মন রক্ষার্থে, পার্শ্ববর্তী দেশের পারপাস সার্ভ করার জন্য আমরা নাকি ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিয়েছি। এরকমভাবে ক্রিকেট ধ্বংসের কারিগরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তিনি। এই সরকারকে আপনি হায়াল্লা খালেদ সরকার বলতে পারেন, কারণ এই হায়াল্লা খালেদ, এই আলোচনাটা এই সরকারের আমলে সব থেকে বেশি হয়েছিল, সেটাও ওই উপদেষ্টা আসিফ নজরুলকে কেন্দ্র করে। তিনি উপদেষ্টা হওয়ার আগে ওই যে বলেছিলেন হায়াল্লা খালেদ, আমি যদি মানে এই কোনো দিন সরকারের কোনো দায়িত্ব পেতাম, দিনরাত কাজ করতাম, 24 ঘন্টা কাজ করতাম, জনগণের উপকার করতাম, জনগণের মন জয় করতাম। জনগণের মন জয় করা মানে তো আল্লাহর মন জয় করা, এরকম বক্তব্য দিয়েছেন। কিন্তু তিনি তার মন্ত্রণালয় চালাতে এসে এবং পুরো সরকারের হায়াল্লা খালেদ অবস্থা হয়ে গেছে, সেগুলো আমরা দেখেছি। এই সরকারকে আমরা মানে আপনারা বলতে পারেন গোলামির দিন শেষ সরকার, কারণ এই সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন ভারতের প্রসঙ্গে, ভারতের সঙ্গে সম্পর্ক যখন তলানিতে নিয়ে গেছে তারা, তখন আপনি মানে তখন তাদেরকে বলতে শুনেছি, ওই আসিফ নজরুলদেরই বলতে শুনেছি গোলামির দিন শেষ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের বারবার বলতে শুনেছি, কখনো কখনো ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দেওয়ার কথা শুনেছি। গোলামির দিন শেষ এই সরকারকে বলতে পারেন। এই সরকারকে আপনি বলতে পারেন 7 সিস্টার্স উড়িয়ে দেওয়া সরকার, কারণ এই ব্যাপারগুলো মানে আমরা দেখেছি, চিকেন নেক, 7 সিস্টার্স, এই ব্যাপারগুলো এই সরকারের আমলে সব থেকে বেশি চর্চিত ভারত বিষয়ে বাক্য এবং শব্দ। এই সরকারকে আপনি শীতল বৃষ্টি সরকার বলতে পারেন। কেউ আন্দোলন করলে যমুনার সামনে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, আবার কাউকে শীতল বৃষ্টি দেয়া হয়েছে, আন্দোলনের নাটক সাজানো হয়েছে, ওয়াসার গাড়ি গিয়ে গরমে তাদের যেন গরম না লাগে সেজন্য শীতল বৃষ্টি দেয়া হয়েছে, যে তোমরা বাবা ঠান্ডাতে থাকো, মাথা ঠান্ডা রেখে আন্দোলন করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এই সরকারকে আপনি সেনানিবাস উড়িয়ে দেয়া সরকার বলতে পারেন। এই সরকারের আমলে সেনাবাহিনী এবং সেনানিবাস, সেনাবাহিনী প্রধান সম্পর্কে যে সকল অধ্যত্বপূর্ণ বক্তব্য দেয়া হয়েছে, সেই বক্তব্যগুলোর
কোনো ধরনের কোনো প্রতিবাদ কিংবা কোনো ধরনের কোনো কার্যকর উদ্যোগ এর প্রতিবাদে নিতে দেখিনি। সেই কারণেই এই সরকারকে বলা যেতে পারে যে এইটা সরকারি পৃষ্ঠপোষকতায় বলানো হয়েছে, সরকার চেয়েছে তাই সেনানিবাস উড়িয়ে দিতে চেয়েও কারো কিছু হয়নি। এই সরকারকে আপনি 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না সরকার বলতে পারেন, কারণ এই সরকারের খুব কাছের মানুষদের আমরা প্রকাশ্যে টেলিভিশন টক শোতে বলতে শুনেছি 16ই ডিসেম্বর বিজয় দিবস মানি না, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, দেশের নাম পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে, অনেক কিছু আলোচনা হয়েছে প্রকাশ্যে, কিন্তু সরকার কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অভিযোগে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি। এই সরকারকে আপনি বলতে পারেন যে প্রেস উইং সরকার, কারণ এই সরকার মানে ইতিহাসের সেরা। পৃথিবীতে এই ইতিহাস আছে কি না, প্রায় 50 জনের বেশি তাদের প্রেস উইংয়ে সদস্য নিয়ে তারা কাজ করেছে এবং এই 50 জনের বেশি তারা জাতিসংঘ সফরেও নিয়ে গিয়েছিল, একাধিক বিদেশি সফরে প্রেস উইংয়ের এক গাদা লোকজন নিয়ে গিয়েছিল, এরকম অভিযোগ আমরা উঠতে দেখেছি। এবং এই সরকারের মতো নিজেদের মার্কেটিং পৃথিবীর কোনো সরকার কখনো ইতিহাসে করেছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এই সরকারকে আপনি উর্দু ফার্সি বিভিন্ন ভাষার সরকার বলতে পারেন। ইনসাফ, ইনকিলাব, জুলুম, আজাদি এই শব্দগুলোর জন্ম হয়েছে এই সরকারের আমলে এবং এই শব্দগুলোর চর্চা হয়েছে এই সরকারের আমলে। এই সরকারের আমলে বাংলার পরিবর্তে মানে অন্য ভাষার, উর্দু ফার্সি ভাষার যে প্রচলন এবং সেগুলোকে কায়েম করা, ও কায়েম এই শব্দটাও খুবই আলোচনা হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এই সরকারকে আপনি কাওয়ালি সরকার বলতে পারেন। বিভিন্ন কনসার্ট ভেঙে গিয়েছে, বিভিন্ন কনসার্টে মবের হামলা হয়েছে, বিভিন্ন কনসার্ট স্থগিত করে দেওয়া হয়েছে, আর্মি স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করে দেওয়া হয়েছে, জেমসের কনসার্ট স্থগিত করে দেওয়া হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে হামলা হয়েছে, মব হয়েছে, কিন্তু এই সরকারের পৃষ্ঠপোষকতায় কাওয়ালির অনুষ্ঠান দেদারসে হয়েছে সারা দেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে এই সরকার এবং সরকারের সংস্কৃতি উপদেষ্টা তাদের একেবারে প্রত্যক্ষ পরোক্ষ মানে কি বলবো পৃষ্ঠপোষকতায় কাওয়ালিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং কাওয়ালি আমাদের সংস্কৃতি, এটাই ইসলামিক সংস্কৃতি, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। এই সরকারকে আপনি সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী সরকার বললেও বোধহয় অত্যুক্তি করা হবে না, কারণ আমরা দেখেছি সারা দেশে এই হাসিনা সরকারের পতন পর যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দেওয়ার পরে সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙা হয়েছে, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, বিজয় দিবসের জাতীয় প্যারেড কুচকাওয়াজ বাতিল করে দেওয়া হয়েছে, 2 বছর সেটা হয়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই আন্দোলন ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যেটা আমাদের প্রাণের মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ এই ব্যাপারটাকে জুলাইয়ের সঙ্গে 24-এর সঙ্গে মানে একেবারে সমান সমান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই কাজটা করা হয়েছে। 7ই মার্চের ভাষণের যে ঐতিহ্য সেটা নষ্ট করে ফেলা হয়েছে। 3রা নভেম্বর জেল হত্যা দিবস, সেই দিবসকে বাতিল করা হয়েছে। 17ই এপ্রিল মুজিবনগর দিবস, সেই দিবসকে বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করার এহেন কোনো কর্মকাণ্ড নাই যা আমরা দেখিনি। এই সরকারের আমলেই এবারে বিএনপি থেকে নির্বাচিত কিশোরগঞ্জ 4 আসনের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে তার মাওয়া টাওয়া ছিঁড়ে ফেলার আন্দোলন করতে দেখা গেছে, কিন্তু সরকারকে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে অশ্রাব্য অশ্লীল গালাগালি করেছে চাঁদাবাজ দুর্নীতিবাজরা, যারা ওই কাজগুলো করেছে। পরবর্তীতে ওই নেত্রীকে দেখেছি আমরা চাঁদাবাজের মামলায় গ্রেপ্তার হতে। চাঁদাবাজরা যখন মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, শুধু এখানে না সারা দেশেই মুক্তিযোদ্ধার গালে জুতা মারা হয়েছে, মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে। এই ব্যাপারগুলো আমরা হরহামেশা দেখেছি এবং সরকারের কোনো ধরনের কোনো উদ্যোগ, এর বিপক্ষে কোনো উদ্যোগ নিতে দেখিনি। সুতরাং আপনি খুব সহজেই এই সরকারকে সেটাও বলতে পারেন। এই সরকারকে আপনি জুলাই জাদুঘর সরকার বলতে পারেন, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন মানে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয় জাদুঘরে কিংবা মুক্তিযুদ্ধ জাদুঘরে জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করার অপশন থাকা সত্ত্বেও পুরো গণভবন, যে গণভবন একটা বিশাল এরিয়া
এরিয়া জুড়ে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বাংলাদেশে স্বীকৃত, সেই গণভবনটাকে তারা জুলাই জাদুঘর করে এক ধরনের সেন্টিমেন্ট কাজ করানোর চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে আমরা যখন দেখছি নতুন প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন, তখন নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন, তার থাকার কোনো জায়গা নেই। কোথায় থাকবেন সেটা নিয়ে এখন পর্যন্ত, এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন পর্যন্ত আমরা নিশ্চিত নই যে নতুন প্রধানমন্ত্রী কোথায় থাকবেন। সব মিলিয়ে এই সরকারকে আপনি আরও নতুন নতুন অনেক আখ্যা দিতে পারেন। এই যে বিদায় নিল সরকার, বিদায়ের মুহূর্তে বিদায়ী এই সরকারকে আপনি বহুভাবে সংজ্ঞায়িত করতে পারেন। দর্শক, আর কীভাবে এই সরকারকে আপনি সংজ্ঞায়িত করতে পারেন? পাশাপাশি এই সরকারকে যদি আপনাকে বলা হয় 100-র মধ্যে কত মার্কস আপনি দেবেন, তাহলে 100-র মধ্যে আপনি কত দিতে চান? সব কিছু জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।